হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল মিতন স্মার্ট ক্লাস। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের নির্ণায়কের কিভাবে অ্যাডজয়েন্ট বা অ্যাডজুগেট বের করতে হয় সেটি শেখাবো এবং রেসিপ্রোকাল ডিটারমিনেন্ট বা অনন্যক নির্ণায়ক কী সেটিও জানবো এবং একটি ইম্পর্টেন্স রুলস আছে যার নাম হচ্ছে ক্র্যামার্স রুল। তার সাহায্যে কিভাবে লিনিয়ার ইকুয়েশন বা রৈখিক সমীকরণকে সমাধান করা যায় সেটিও শিখব। এবং আরেকটি জিনিস আছে যেটা তোমরা 9-এ করেছো, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, সেটি আমরা নির্ণায়কের সাহায্যে কিভাবে নির্ণয় করা যায় সেটিও আমরা আজকের ভিডিওতে শিখব। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং তোমরা খুব সহজেই শিখে যাবে জিনিসগুলি কিভাবে করতে হচ্ছে। আর যারা যারা আমার ভিডিওটি নতুন দেখছো তাদের বলবো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি অন করে রাখো। চলো দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। চলো, অ্যাডজুগেট বা অ্যাডজয়েন্ট নির্ণায়ক কি? মনে করো ডেল্টা একটি নির্ণায়ক যার মধ্যেকার এলিমেন্টগুলো দেওয়া আছে A1, B1, C1, A2, B2, C2 এবং A3, B3, C3 এবং এই নির্ণায়কটার মধ্যে প্রতিটা এলিমেন্টের যদি আমরা সহ উৎপাদকগুলো জানা থাকে, অর্থাৎ যদি A1, B1, C1 এবং প্রতিটা এলিমেন্টের যদি সহ উৎপাদকগুলি যদি জানা থাকে, অর্থাৎ A1 এর যদি সহ উৎপাদক ধরো ক্যাপিটাল A1, B1 এর ধরো ক্যাপিটাল B1, C1 এর ক্যাপিটাল C1, A2 ক্যাপিটাল A2, B2, C2, A3, B3, C3 যদি হয়, তখন এই সহ উৎপাদকগুলি নির্ণায়ক বা ইংরেজিতে যাকে বলা হয় কোফ্যাক্টরগুলির নির্ণায়কটাকে আমরা বলবো এই ডেল্টা নির্ণায়কের অ্যাডজয়েন্ট বা অ্যাডজুগেট। একে আমরা ডেল্টা 1 দিয়ে আমরা চিহ্নিত করলাম। ঠিক আছে, বোঝা গেল? তো কি বললাম, ডেল্টা একটি যে কোনো নির্ণায়ক, তার মধ্যেকার এলিমেন্টগুলো দেওয়া আছে এবং প্রতিটা এলিমেন্টের যদি আমরা কোফ্যাক্টর বা সহ উৎপাদক যদি আমরা জানা থাকে, অর্থাৎ A1 এর কোফ্যাক্টর A1, B1 এর B1, C1 এর C1 এইগুলো যদি জানা থাকে প্রত্যেকটার, তখন ওই কোফ্যাক্টরগুলোর নির্ণায়কটাকে বলবো আমরা ডেল্টা নির্ণায়কের অ্যাডজয়েন্ট বা অ্যাডজুগেট। অর্থাৎ ডেল্টা নির্ণায়কের এটাকে বলবো আমরা অ্যাডজয়েন্ট বা অ্যাডজুগেট। নেক্সট দেখো অনন্যক নির্ণায়ক কি? যদি এই নির্ণায়কটা ডেল্টার মান যদি নট ইকুয়াল টু 0 হয়, তখন তার যে অ্যাডজয়েন্ট ডেল্টা 1 তার প্রতিটি এলিমেন্টকে, প্রতিটি পদকে, অর্থাৎ A1, B1, C1 যদি প্রতিটি পদকে যদি আমি ডেল্টা দিয়ে ভাগ করি, A1, B1, C1কে ডেল্টা দিয়ে যদি প্রতিটি পদকে ভাগ করি ডেল্টা দিয়ে, তবে যে নির্ণায়কটা পাবো, দেখো কি পাচ্ছি, ডেল্টা দিয়ে ভাগ করে A3 বাই ডেল্টা, B3 বাই ডেল্টা, C3 বাই ডেল্টা, তখন যে নির্ণায়কটা পাবো সেই নির্ণায়কটার নাম যদি আমি ডেল্টা 2 দিই, সেই ডেল্টা 2কে বলবো আমরা ডেল্টাটার অনন্যক। ঠিক আছে, তখন ডেল্টা 2কে বলবো আমরা ডেল্টার অনন্যক। অর্থাৎ অনন্যক কি করে পেলাম কি, যদি ডেল্টাটা নট ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ নির্ণায়কের মান যদি নট ইকুয়াল টু 0 হয়, তখন তার অ্যাডজয়েন্টটার প্রতিটি এলিমেন্টকে, তার অ্যাডজয়েন্টের প্রতিটি পদকে বা প্রতিটি এলিমেন্টকে যদি ডেল্টা দিয়ে ভাগ করে দিই, তখন যে নির্ণায়কটা পাবো সেই নির্ণায়কটাকে বলবো আমরা ডেল্টার অনন্যক। এবার দেখো এটাকে যদি আমি ভাঙি তবে কি হবে, এই লাইন থেকে 1 বাই ডেল্টা কমন, এই লাইন থেকে 1 বাই ডেল্টা, এই লাইন থেকে 1 বাই ডেল্টা, মানে কত হচ্ছে 1 বাই ডেল্টা কিউ কমন। তবে কি থাকছে A1, B1, C1, A2, B2, C2, A3, B3, C3 সমান সমান কত হচ্ছে 1 বাই ডেল্টা কিউব ইন্টু এইটা মানে কত, এটা মানে তো ডেল্টা 1। অর্থাৎ আমার এক কথায় পেলাম যে রেসিপ্রোকাল নির্ণায়কের মান হচ্ছে এই নির্ণায়কটার যদি আমরা নির্ণায়কের মানটা যদি জানতে পারি, তার 1 বাই তার কিউব ইন্টু তার অ্যাডজয়েন্ট। ঠিক আছে, এটাকেই বলবো আমরা ডেল্টার অনন্যক। তো একটা এক্সাম্পলের সাহায্যে দেখে নিই যে অ্যাডজয়েন্ট এবং অনন্যকটা কিভাবে বের করা হয়। চলো, এই একটা নির্ণায়ক আছে, এর আমরা অ্যাডজয়েন্ট এবং অনন্যক বার করব। কিভাবে বার করব, আমরা যে নির্ণায়কটা দেওয়া থাকে তাকে ডেল্টা ধরে নিই, ডেল্টা ধরে নিলাম এবং ডেল্টা 1 হচ্ছে এই নির্ণায়কটার অ্যাডজয়েন্ট।
সেটা কি করে নির্ণয় করা হয়? ডেল্টা ওয়ানের মধ্যে এলিমেন্টগুলো বসাবো কীভাবে? এই নির্ণায়কটার প্রতিটি এলিমেন্টের সহ উৎপাদকগুলোকে বসাবো, তবে যে নির্ণায়কটা পাবো সেটাই হচ্ছে ডেল্টা নির্ণায়কের অ্যাডজয়েন্ট। তার মানে -4 আমরা কোফ্যাক্টর বসাবো, 1 এর কোফ্যাক্টর, 2 এর কোফ্যাক্টর বসিয়ে নির্ণায়কটা বার করবো। তো তার আগে আমি কি কোফ্যাক্টর না বার করে আমি মাইনর বার করছি। মাইনরটা আগে লিখে দিই, তারপরে আমরা কোফ্যাক্টর বার করে নেব। তো -4 এর মাইনর কত হবে? -4 এর লাইন বাদ, কলাম বাদ, সারি এবং স্তম্ভ বাদ, তবে কি থাকছে? ডিটারমিনেন্ট -1 0 1 3 হলো। এবার 1 এর মাইনর কত হবে? এই লাইন বাদ, এই লাইন বাদ, কত থাকছে? 2 -3 2 -3 0 3। এই জিনিসগুলো একটু আস্তে আস্তে করবে, তবে ভুল হবে না। এবার 2 এর কত হবে মাইনর? এই লাইন বাদ, এই লাইন বাদ, অর্থাৎ 2টা যে সারি এবং যে স্তম্ভে থাকবে সেইটা বাদ হয়ে যাবে। 2টা দেখো এই সারিতে আছে এবং এই স্তম্ভে আছে, সারি আর স্তম্ভে বাদ থাকলো কোনটুকু? এইটুকু, অর্থাৎ 2 -3 -1 1। এগুলো কিন্তু আমার বেরোলো মাইনর, কিন্তু আমরা কোফ্যাক্টর করিনি, কোফ্যাক্টর সবার লাস্টে করছি। এবার 2 এর বার করছি। 2 এর কি হবে? এইটা লাইন, এটা লাইন বাদ, 1 2 1 3 1 2 1 3। -1 এর কত হবে? মাঝখান দুটো বাদ, -4 2 -4 2 -3 3। তারপর এটা 0 কত হবে? এই লাইন এবং এই লাইন বাদ, -4 1 -4 1 -3 1। দেখো এবার পরে চলে আসছি। -3 কত হবে? এই লাইন এবং এই লাইন বাদ, 1 2 -1 0 1 2 -1 0। তারপরে 1 এর মাইনর কত হবে? এই লাইন এবং এই লাইন বাদ, এই লাইন এবং এই লাইন বাদ, কত হচ্ছে? -4 2 2 0 -4 2 2 0। তারপরে 3 কত হবে? এই লাইন এবং এই লাইন বাদ, অর্থাৎ -4 1 2 -1। তো এগুলো কি পেলাম? আমি প্রত্যেকটা এলিমেন্টের মাইনর পেলাম। এবার মাইনরটাকে আমরা কি করতে হবে? কোফ্যাক্টর করতে হবে বা সহ উৎপাদক করতে গেলে কি করতে হবে? আমরা চিহ্নটাকে যদি সঠিক বসিয়ে দিতে পারি তবেই সহ উৎপাদক হয়ে যাবে। তো আমরা জানি এর প্রথমটার চিহ্ন প্লাস হয় সহ উৎপাদকের, পরেরটা মাইনাস, তারপরটা প্লাস, তারপরে এই প্লাস হলে তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরে আবার প্লাস থেকে স্টার্ট, প্লাস মাইনাস প্লাস, এদিকে যদি থাকে তো আবার মাইনাস চলতে থাকবে, নিচে যদি থাকে তো প্লাস হয়েছে তবে মাইনাস প্লাস, এরকম করে চলতে থাকবে। এবার যেটা নির্ণয়কটা পেলাম এইটা হয়ে গেল সহ উৎপাদকের নির্ণয়, বা এই চিহ্নগুলোকে অ্যাকচুয়ালি বার করা হয় -1 টু দি পাওয়ার i প্লাস j। অর্থাৎ যদি এর চিহ্ন বার করো তো এখানে কত হচ্ছে? এটা কত পদ? a 1 2 মানে i টু দি -1 টু দি পাওয়ার 1 প্লাস 2, অর্থাৎ -1 টু দি পাওয়ার 3 = -1, মাইনাস চিহ্ন চলে আসছে। তো আমরা এত ঝামেলা মনে না রেখে ডাইরেক্ট মনে রাখবো প্রথমটা প্লাস, তারপর এটা মাইনাস, তারপর এটা প্লাস, একই রকমভাবে পরেরটা মাইনাস, তারপরে লাইন মাইনাস দিয়ে শুরু হবে, মাইনাস প্লাস মাইনাস, তারপর এটা প্লাস দিয়ে শুরু হবে, প্লাস মাইনাস প্লাস, এরকম করে চলতে থাকবে। এবার আমরা এটাকে ভেঙে নিই। ভাঙলে কত হবে? -3 -0 মানে -3 -0, তারপর 3 2 6 6 -0 অর্থাৎ -6, তারপর 2 মাইনাস হচ্ছে +3 মাইনাস প্লাস প্লাস মাইনাস মাইনাস 2 -3 অর্থাৎ -1। নেক্সট তারপর এটা কত হবে? 3 -2 3 -2 মানে হচ্ছে 1, বাইরে মাইনাস আছে -1, -12 মাইনাস +6 অর্থাৎ 4 3 12 -12 মাইনাস +6 অর্থাৎ -6। তারপর এটা হচ্ছে -4 +3, তো -1 মাইনাস হচ্ছে +1। এবার এটা দেখো, এটা হচ্ছে 0 মাইনাস হচ্ছে প্লাস 2 1 2 +2, তারপর হচ্ছে 0 2 2 4 মাইনাস -4 মাইনাস হচ্ছে +4, তারপর এটা হচ্ছে মাইনাস হচ্ছে +4 -2 অর্থাৎ 2। এই হলো পেলাম আমি এই নির্ণায়কটার অ্যাডজয়েন্ট। এবার আমি এই নির্ণায়কটার অনন্যক বার করব। কি বার করব? অনন্যক। অনন্যক সমান কত হয়? অনন্যক সমান হয় 1/Δq ইন্টু Δ1। ঠিক আছে, Δq মানে ডেল্টা মানে নির্ণায়কটার মান। এই নির্ণায়কটার মান কিভাবে বার করা হয়? যদি এই নির্ণায়কটার প্রতিটি এলিমেন্টের
কোফ্যাক্টর বা সহ উৎপাদক যদি জেনে নিতে পারি, তবে ওই এলিমেন্ট ইন্টু কোফ্যাক্টর প্লাস পরের এলিমেন্ট ইন্টু কোফ্যাক্টর প্লাস পরের এলিমেন্ট ইন্টু কোফ্যাক্টর, এটির যোগফলটাই হচ্ছে নির্ণায়কের মান হয়। সেটা যে কোনো সারির ক্ষেত্রে হতে পারে, এটা সারির ক্ষেত্রে হতে পারে, এটার ক্ষেত্রেও হতে পারে, এটার ক্ষেত্রেও হতে পারে, অথবা স্তম্ভের ক্ষেত্রেও -4 কোফ্যাক্টর, 2 এর কোফ্যাক্টর, 3 এর কোফ্যাক্টর গুণফলের যোগফল করব, যেটা পাবো সেটাই হচ্ছে ডেল্টা। এবার যদি এই রো এর সঙ্গে অন্য এলিমেন্টের যদি কোফ্যাক্টরগুলোকে গুণফলের যোগফল করা হয়, তবে তার মান সবসময় 0 হয়। আর ডেল্টা হয় কখন? ওই এলিমেন্টের সঙ্গে ওই এলিমেন্টেরই কোফ্যাক্টর বা সহ উৎপাদকের গুণফলের যোগফল যদি বার করা হয়, তখন পাবো সবসময় নির্ণায়কটার মান। তার মানে ডেল্টা সমান আমি যদি প্রথমটা সারি দিয়ে যদি দেখি, তো ডেল্টা সমান কত হবে? -4 ইন্টু কোফ্যাক্টর এটা প্রথম ওই সারির কোফ্যাক্টর এটা না, ইন্টু -3, 1 প্লাস 1 ইন্টু -6 প্লাস 2 ইন্টু -1, তো কত হলো? 12 -6 -2 অর্থাৎ হলো 14 8 আর 4 12, 4। ডেল্টার মান পেয়ে গেলাম 4। অতএব অনন্যক সমাধান কত হবে? 1/4 তার কিউব, এবং ডেল্টার মান বসিয়ে দিই কত? ডেল্টা 1 এর মান হচ্ছে -3 -6 -1 -1 -6 1 2 4 2 সমান হলো কত? 4 4 16 16 4 64, -3 -6 -1 -1 -6 1 2 4 2, অর্থাৎ যে এই নির্ণায়কটা পেলাম, অর্থাৎ এটার নাম হচ্ছে ডেল্টা 2। এটাই হচ্ছে তোমার ডেল্টা নির্ণায়কটার অনন্যক। এটাকে যদি আরও একটু ছোটো করে নিই, অর্থাৎ এই লাইন থেকে 2 কমন, এই লাইন থেকে যদি 2 কমন নিই, অর্থাৎ 4 যদি কমন নিই, তো 4 16 64 16 হয়ে যাবে। এবার কত হবে? -3, 2 কমন নিয়েছি, 2 কমন নিলে হচ্ছে -3 এদিক দিয়ে 2 কমন নিলে 2 কমন নিয়েছি তাই 2 হলো, আবার এদিক দিয়ে 2 কমন নিলে 1 হয়ে গেল, -1 1 1 1 -1, অর্থাৎ নির্ণায়কটা হলো এইটা ডেল্টা 2 এর মান। তবে আমরা শিখে গেলাম যে কোনো একটা নির্ণায়ক দেওয়া থাকলে তার অ্যাডজয়েন্ট এবং অনন্যক কিভাবে বার করব। নেক্সট চলো এবার ভিডিওটি কেমন লাগছে? ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো। চলো নেক্সট দেখা যাক। এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট রুলস, তার নাম হচ্ছে ক্র্যামার্স রুল। ক্র্যামার্স রুলের সাহায্যে রৈখিক সমীকরণকে সমাধান করা যায়। তার আগে আমরা জানি রৈখিক সমীকরণ কি। রৈখিক সমীকরণ হচ্ছে যে সমীকরণের চলগুলির ঘাত 1 থাকবে, চলগুলির সর্বোচ্চ ঘাত 1 থাকবে, তাকেই বলবো আমরা রৈখিক সমীকরণ। যেমন ধরো ax + by = 1, এই চল এর ঘাত কত আছে? কিছু নয়, মানে 1 1, কিন্তু ax² + by² = 1 এটা কিন্তু রৈখিক সমীকরণ নয়, ঠিক আছে, কারণ এর চলের ঘাত 2 সর্বোচ্চ ঘাত, ঠিক আছে, এটা কিন্তু রৈখিক সমীকরণ নয়। এবার রৈখিক সমীকরণ আবার 2 রকমের হয়, 2 প্রকার হয়। কীরকম 2 প্রকার? একটা হচ্ছে অসমমাত্রিক রৈখিক সমীকরণ বা লিনিয়ার ইকুয়েশন, অসমমাত্রিক লিনিয়ার ইকুয়েশন বা রৈখিক সমীকরণ, আর একটা হচ্ছে সমমাত্রিক রৈখিক সমীকরণ বা লিনিয়ার ইকুয়েশন। তবে অসমমাত্রিক রৈখিক সমীকরণটা কীরকম হয়? ধরো a1x + b1y + c1z = k1, a2x + b2y + c2z = k2, a3x + b3y + c3z = k3। এটি হচ্ছে অসমমাত্রিক বা নন হোমোজেনিয়াস ইকুয়েশন, অসমমাত্রিক বা নন হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশন, ঠিক আছে। আর এটা হচ্ছে সমমাত্রিক, মানে ইংরেজিতে বলা হয় হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশন। এবার অসমমাত্রিক কী করে হলো? দেখো x এর মাত্রা 1, x এর ঘাত 1, y এর ঘাত 1, z এর ঘাত 1, কিন্তু এখানে k এর সঙ্গে কিন্তু কোনো চল গুণ নেই, তাই এর মাত্রা 0, অর্থাৎ অসমমাত্রিক হলো। কিন্তু সমমাত্রিকের ক্ষেত্রে তার মানে কে যদি না থাকে তবে সবটার চলের ঘাত সমান, তবে ঘাত সমান হয়ে গেলে তখন তাকে বলবো আমরা অসমমাত্রিক। যদি এই সমীকরণটাকে যদি সমমাত্রিকে লেখা হয় তবে কত হবে? a1x + b1y + c1z = 0, a2x + b2y + c2z = 0, a3x + b3y + c3z
জেড সমান সমান 0। তো এটাকে বলবো আমরা সমমাত্রিক বা হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশন, এটাকে বলবো নন হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশন। তো ক্র্যামারস রুলের সাহায্যে দুইটি সমীকরণকে অসমমাত্রিক এবং সমমাত্রিক দু রকমের সমীকরণকে সমাধান করা যায়। এবার আমরা একটা করে টাইপ নিয়ে এই টাইপকে প্রথমে সমাধান করব, তারপরে এই টাইপকে সমাধান করব। ঠিক আছে, দেখো তিনটি আমি নন হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশন নিলাম বা অসমমাত্রিক রৈখিক সমীকরণ নিলাম। একে আমরা ক্র্যামারস রুলের সাহায্যে কিভাবে সমাধান করব। তোমরা ক্লাস 9-এ দুই চল বিশিষ্ট সমীকরণের সমাধান করেছো 4টি পদ্ধতিতে: অপনয়ন, তুলনামূলক, পরিবর্তন এবং বজ্রগুণন। এই 4টি পদ্ধতিতে কিন্তু তোমরা ক্লাস 9-এ সমাধান করতে শিখেছো। কিন্তু তার বেশি যদি থাকে, 2 চল থেকে 3 চল বা 4 চল বা সমীকরণের সংখ্যা যদি বেড়ে যায় 2-এর থেকে বেশি, তার কিন্তু সমাধান করতে শিখোনি। এইগুলোর সমাধান কিন্তু যদি নর্মালভাবে করা হয় বিশাল বড় আকারের সমাধান হবে। তো ক্র্যামার্সের সাহায্যে কিন্তু খুব সহজেই এই সমীকরণগুলোকে সমাধান করা যায়। দেখো ক্র্যামার্স কি বলছে, যদি এই রকম সমীকরণ থাকে তখন ক্র্যামার্স বলছে ডেল্টা একটা নির্ণায়ক লেখো যেটা হচ্ছে এক্স ওয়াই জেড এর সহগ। কীভাবে লিখবো? a1 a2 a3 এক্স এর সহগ, ওয়াই এর সহগ b1 b2 b3, জেড এর সহগ c1 c2 c3। তার নাম দিলাম ডেল্টা। তারপরে বলছে যে ডেল্টা 1 আর একটা নির্ণায়ক বার করো। সেটা কিভাবে? সেটা হচ্ছে ডান দিকে যে ধ্রুবক পদটি আছে সেই ডেল্টা 1 মানে প্রথম স্তম্ভটার এক্সের সহগগুলোকে বাদ দিয়ে ধ্রুবক পদটি লিখে যে নির্ণায়কটা পাবে, অর্থাৎ এই প্রথমটার জায়গায় আমরা কী করবো? ধ্রুবক পদ বসিয়ে দেবো, k1 k2 k3, আর পরের দুটো একই b1 b2 b3 c1 c2 c3। একই রকমভাবে ডেল্টা 2ও বার করতে বলছে। যে ডেল্টা 2টা কীভাবে বার করবে? সেটা প্রথমটা যা আছে তাই থাকবে, a1 a2 a3, 2 মানে সেকেন্ডটা বাদ দেবো, তার জায়গায় বসাবো আমরা ধ্রুবক পদটা, অর্থাৎ k1 k2 k3 c1 c2 c3। এবং বলছে আর একটি নির্ণায়ক বার করতে হবে ডেল্টা 3, যার মান হচ্ছে লাস্টেরটা 3 মানে লাস্টের স্তম্ভটা বাদ দিয়ে তার জায়গায় ধ্রুবকটা বসাবো, অর্থাৎ কী হবে? a1 a2 a3 b1 b2 b3 k1 k2 k3। এবার এই 4টি নির্ণায়কের মান যদি কোনো রকমে বার করে নিতে পারি তখন ক্র্যামার্স বলছে যে এক্স এর মান বের করা কোনো ব্যাপারই নয়। এক্স সমান সমান হচ্ছে ডেল্টা 1 বাই ডেল্টা, ওয়াই সমান সমান হচ্ছে ডেল্টা 2 বাই ডেল্টা, জেড সমান সমান হবে ডেল্টা 3 বাই ডেল্টা। এটি হবে এই সমীকরণের সমাধান। তো এই পদ্ধতিতে আমরা সমাধান করে নিতে পারবো। তবে ক্র্যামার্স রুলের কিছু শর্ত আছে। শর্ত কি? শর্ত হচ্ছে এই এক্স ওয়াই জেড এর মান বার করার সময় ডেল্টার মান কিন্তু নট ইকুয়াল টু 0 হতে হবে। যদি 0 হয়ে যায় কোনো সংখ্যাকে, তো 0 দিয়ে ভাগ করলে অসংখ্যাত হয়ে যায়, তাই জন্য ডেল্টার মানটা কিন্তু নট ইকুয়াল টু 0 হতেই হবে, 1 নম্বর শর্ত। যদি নট ইকুয়াল টু 0 হয় তবে এই সমীকরণটা যা আছে এই সমীকরণের সমাধানটা হবে কি? সমাধানটা হবে অনন্য সমাধান। সমাধানটা হবে কি? অনন্য হবে। হ্যাঁ, অনন্য সমাধান হবে। এই সমীকরণের সমাধানটা কেমন হবে? অনন্য সমাধান হবে, অর্থাৎ ইউনিক সমাধান হবে। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে যদি ডেল্টা 0 হয়ে যায় তবে কি হবে? যদি ডেল্টা 0 হয়ে যায় তবে কি হবে? তবে হচ্ছে 2 রকম সমাধান পাওয়া যাবে। 1 নম্বর হচ্ছে অসংখ্য সমাধান হতে পারে, 2 নম্বর হচ্ছে কোনো সমাধানই পাওয়া যাবে না, কোনো সমাধান নেই, কোনো সমাধানই পাওয়া যাবে না। আচ্ছা, তোমরা দ্বিচল বিশিষ্ট সমীকরণকে ছবি এঁকে দেখেছো, কখন একটি সমাধান পাওয়া যায় আর কখন অসংখ্য সমাধান পাওয়া যায় আর কোনো সমাধানই কখন পাওয়া যায় না। যদি দ্বিচল বিশিষ্ট সরলরেখাকে তোমরা যদি সমাধান করো দুটিকে, তবে কি হয়? একটি সমাধান তখনই পাওয়া যায় যদি রেখা দুটি একটি বিন্দুতে ছেদ করে। একটি বিন্দুতে ছেদ করলে কি হবে? অনন্য সমাধান হবে। ঠিক আছে, অনন্য সমাধান হবে। এবার অসংখ্য সমাধান কখন হবে? যদি একটি রেখা, ধরো এই রেখাটা আছে, তার সঙ্গে যে আর একটা রেখার যে সমাধান করব সেই রেখাটি যদি ওরই উপরে আপতিত হয়ে যায়, অর্থাৎ এর উপরে যদি চেপে যায়, তবে কতগুলি বিন্দুতে ছেদ করলো? দুটি রেখা, অসংখ্য,
1 2 3 করে এরকম করে গুণাই যাবে না, অসংখ্য বিন্দুতে ছেদ করেছে, তার মানে এই দুটি সরলরেখার সমাধান হয়ে যাবে কি অসংখ্য সমাধান পাবো। আর কোনো সমাধান নেই কখন হবে, যদি দুটি সরলরেখার কোনো সমাধান থাকবে না যদি তারা রেল লাইনের মতো সমান্তরাল হয়ে চলে যায়, অর্থাৎ কোনো বিন্দুতে যদি ছেদ না করে তবে তার কোনো সমাধানই থাকবে না। তার মানে ছেদ করলেই সমাধান থাকে, ছেদ না করলে কোনো সমাধান থাকবে না। তো তিনটে হচ্ছে ছবির আকারে তোমাদের যদি বুঝতে চাও এইভাবে হচ্ছে তিনটি ছবি মনে রাখলে তোমরা বুঝে নিতে পারবে যে অনন্য কখন হবে, কখন অসংখ্য সমাধান হবে, কখন সমাধান থাকবে না। অর্থাৎ দুটি সমীকরণ প্যারালাল যদি হয়ে যায় বা সমান্তরাল যদি হয়ে যায় তখন কোনো সমাধান থাকে না। আর যদি একটি সমীকরণের উপরে আরেকটি সমীকরণ যদি চেপে যায় বা একটি সরলরেখার উপরে আরেকটি সরলরেখা যদি আপতিত হয়ে যায় তখন অসংখ্য সমাধান থাকবে। আর যদি তারা যদি একটা বিন্দুতে ছেদ করে তখন অনন্য সমাধান থাকবে। তো এই চিত্রের আকারে আমরা বুঝলাম কোনটা কি রকম টাইপের সমাধান। তবে এই অসংখ্য সমাধান হওয়ার এইগুলো দিয়ে শর্ত কি হবে, শর্ত হচ্ছে যে ডেল্টা 1 বার করবে, ডেল্টা 2 বার করবে, ডেল্টা 3 বার করবে, সবটার মান সমান হয়ে শূন্যর সঙ্গে যদি সমান হয় তখনই অসংখ্য সমাধান থাকবে। এবং কোনো সমাধান থাকবে না কখন, যদি অ্যাটলিস্ট বা কমপক্ষে, যদি অ্যাটলিস্ট বা কমপক্ষে মানে কমপক্ষে একটা, তিনটের মধ্যে ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 মধ্যে কমপক্ষে একটি ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 যদি অশূন্য হয় তবেই কিন্তু কোনো সমাধান থাকবে না। এই তিনটির মধ্যে কমপক্ষে যদি একটি যদি 0 না হয়, ঠিক আছে, তখনই কোনো সমাধান থাকবে না। আচ্ছা, আমি যে ছবি দিয়ে বোঝালাম, তবে এখানে কি ওই ছবিটা কাজ করবে? অবশ্যই করবে। দেখো ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 0 হওয়া মানে কি, 0 হওয়া মানেই হচ্ছে ডেল্টা 1 এর দুটি সারি যদি আমরা সমান দেখিয়ে দিতে পারি তবে 0 হয়ে যাবে ডেল্টা 1। একই রকমভাবে ডেল্টা 2 এর যদি দুটি সারি যদি সমান হয়, অর্থাৎ k1 সমান k2, k1 সমান k2, b1 সমান b2, b1 b2, c1 c2 যদি সমান, a1 a2 যদি সমান হয়ে যায়, তার মানে কি সমান হওয়া মানে কি দুটি তো একই হয়ে গেল। একই হওয়া মানে কি একটা আরেকটার উপরে আপতিত হয়ে গেল, আপতিত হয়ে যাওয়া মানেই তো হচ্ছে অসংখ্য সমাধান থাকবে। তার মানে আমরা ডেল্টা 1 ডেল্টা 2 দিয়ে যেটা বললাম, আমরা ছবির মাধ্যমে যেটা বলেছিলাম সেটা দুটোই সত্য দেখাচ্ছে। 2 নম্বর হচ্ছে কোনো সমাধান নেই, তোমরা ডেল্টা 1 এর মান বার করবে, যদি একটার মান যদি নন জিরো হয়ে যায় তখন কোনো সমাধান থাকবে না। তো ক্যামার্স রুলের সাহায্যে আমরা নন হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশন বা অসমমাত্রিক রৈখিক সমীকরণকে যদি সমাধান করা হয় সেক্ষেত্রে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি। এক নম্বর হচ্ছে ডেল্টা যদি নট ইকুয়াল টু 0 হয় তবে পাবো আমরা অনন্য সমাধান, আর ডেল্টা যদি 0 হয়ে যায় তখন দু রকমের সমাধান পেতে পারি, একটা হচ্ছে অসংখ্য সমাধান, একটা হচ্ছে কোনো সমাধানই থাকবে না সমীকরণগুলি। এবার নেক্সট আসছি আমরা 2 নম্বর, যদি সমীকরণটি হোমোজেনিয়াস হয়ে যায় বা সমমাত্রিক হয়ে যায় তবে কি রকম হবে সমাধান। অর্থাৎ সমমাত্রিক হওয়া মানে কি, ধ্রুবক পদটি থাকবে না, সমান সমান কি হবে ধ্রুবকের জায়গায় সমান সমান 0, তিনটেই 0 হয়ে যাবে, ঠিক আছে। তিনটে যদি 0 হয়ে যায় তবে k1 k2 k3 মান 0, k1 k2 k3 0, অর্থাৎ 0 বসালে ডেল্টার মান কত হবে ডেল্টা 1 0 হয়ে যাবে, কারণ একটি স্তম্ভ 0 সবটা। একই রকমভাবে k1 k2 k3 0, অর্থাৎ ডেল্টা 2ও 0 হয়ে যাবে, একই রকমভাবে ডেল্টা 3ও 0 হয়ে যাবে, ঠিক আছে। তার মানে যদি সমীকরণটা সমমাত্রিক হয়ে যায় তখন ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 মান অলওয়েজ 0, সবসময় 0। তার মানে ডেল্টা 1 সমান সমান ডেল্টা 2 সমান সমান ডেল্টা 3 সমান সমান 0 হোমোজেনিয়াসের ক্ষেত্রে আমরা সবসময় পাচ্ছি। তার মানে যদি এবার হোমোজেনিয়াসের এটার যদি সহগের নির্ণায়কটা অর্থাৎ ডেল্টার মানটা যদি নট ইকুয়াল টু 0 হয় তখন অনন্য সমাধান থাকবে। আর সমাধানটা কী হবে, সমাধানটা ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 তো সব 0, তবে সমাধানটা কী হবে ডেল্টা 1 0 বাই ডেল্টা, মানে এক্স এর মান কত হবে এক্স সমান সমান 0, ওয়াই সমান সমান কত ডেল্টা 2 মানে 0 বাই ডেল্টা মানে ওয়াই এর মান 0, আর জেড এর মান কত হবে জেড সমান সমান 0, অর্থাৎ তিনটির মানই হচ্ছে 0 পাচ্ছি। এই সমাধানটাকে বলা হয় ট্রিভিয়াল সলিউশন বা ট্রিভিয়াল সমাধান, ঠিক আছে।
এই সমাধানটা কি বলা হয়? ট্রিভিয়াল সমাধান বলা হয়। হ্যাঁ, বাংলায় যাকে অসার্থক সমাধান বলা হয়, অসার্থক সমাধান বাংলায় যাকে বলা হয়। এবার 2 নম্বর, যদি এই ডেল্টার মানটা যদি 0 হয়ে যায় তবে কি হবে? তবে দেখছি যে ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 সবসময় 0, তার মানে তো অসংখ্য সমাধান থাকবেই, কমপক্ষে একটা 0 তো হচ্ছে না, তার মানে এটা কোনো দিন হবে না, কোনো সমাধান থাকবে না, এটা হতেই পারে না, একমাত্র অসংখ্য সমাধান থাকবেই। সেই অসংখ্য সমাধানের মধ্যে অবশ্যই 0 0 0 একটা সমাধান হবেই, একটা সমাধান 0 0 0 হবেই, আর বাকিটি অন্য সমাধান হবে আরও। কেন? কারণ ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 0, তো এখানে বসালে কি হবে? এখানে বসালে একটা তো সবটাই 0 তো থাকবেই, এবার 0 বাদ দিয়েও বাকি আরও সমাধান থাকবে। ঠিক আছে, তো অর্থাৎ ডেল্টা যদি 0 হয় তখন অসংখ্য সমাধান থাকবে, সেই অসংখ্য সমাধানের মধ্যে একটি সমাধান অবশ্যই ট্রিভিয়াল সমাধানটা হবে। আর নট ইকুয়াল টু 0 হলে কেবলমাত্র ট্রিভিয়াল সমাধানটাই থাকবে, অন্য কোনো সমাধান থাকবে না। তো বুঝে গেলাম আমরা হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশন এবং নন হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশনকে সমাধান করলে কী রকম টাইপের জিনিস থাকছে। 2 রকম টাইপের থাকছে হোমোজেনিয়াসও, নন হোমোজেনিয়াসে 3 রকম টাইপের থাকছে। হোমোজেনিয়াসে শুধু এটা এবং এই অসংখ্যটা, আর নন হোমোজেনিয়াসে 3টি, এটা 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 3 রকমের সমাধান পাচ্ছি। চলো নেক্সট দেখা যাক। নেক্সট দেখো ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণায়কের সাহায্যে আমরা নির্ণয় করব। তোমরা ক্লাস 9-এ পড়েছো, যদি একটি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলির যদি স্থানাঙ্ক জানা থাকে, অর্থাৎ এ বি সি এর স্থানাঙ্ক ধরো x1 y1 x2 y2 x3 y3 যদি জানা থাকে, তবে ত্রিভুজটার ক্ষেত্রফল সমান কি হতো? কারো মনে আছে ফর্মুলা? হাফ ইন্টু মড কীভাবে নেওয়া হতো? একটা সাইকেল আকারে 1 2 3 সাইকেলটা এইভাবে ঘুরবে, সেখানে কীভাবে লেখা হতো? a1 মানে x1 লিখবো, তারপর এটা নেক্সট থেকে y2 মাইনাস y3, নেক্সট y2 মাইনাস y3 প্লাস পরেরটা লিখবো x2, এবং x2 এর পরেরটা কত? 3, অর্থাৎ y3 মাইনাস y1 প্লাস নেক্সট x3 লিখবো, x3 তারপরেরটা কত হবে? y1 মাইনাস y2। এই যে মড ভ্যালুটা পেলাম, এটাই হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ছিল, ক্লাস 9-এ পড়েছো। এবার তোমরা যদি এটাকে ডিটারমিনেন্ট বা নির্ণায়ক আকারে লিখতে চাও, এটাকে লিখলে এইরকম হয় যে মানগুলো যে আছে x1 y1, তোমরা x1 y1 লিখবে এবং একটা 1 লাগাবে, তারপরে বিন্দুটা নেবে x2 y2, তারপরে 1 লাগাবে, x3 y3, তারপরে 1 লাগাবে। এই নির্ণায়কটার মান বার করা আর এর মান বার করা কিন্তু একই, অর্থাৎ ক্ষেত্রফল এটা যা ছিল নির্ণায়কের মাধ্যমে তুমি যদি করো, তো এইটার মান বার করলে ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণায়কের মাধ্যমে বের করা খুবই সহজ, বিন্দুগুলিকে বসিয়ে দেবো, বসিয়ে সাইডে 1 1 1 লিখে দেবো, তার মান বার করলেই আমাদের তাকে হাফ দিয়ে গুণ করে আমরা ক্ষেত্রফলের মানটি পেয়ে যাব। চলো কয়েকটি এমসিকিউ কোয়েশ্চেন দেখি, তবে আমরা আরও ভালো করে বুঝতে পারবো। 1 নম্বর বলছে, a1x প্লাস b1y প্লাস k1 এবং a2x প্লাস b2y প্লাস k2 সমীকরণ দুটির সমাধান করে যদি x ও y এর মান পাওয়া যাবে, কখন যাবে? যখন কোনটি সত্য হবে। তো এই দুটি সমীকরণকে সমাধান করে x আর y এর মান পাওয়া যাবে কখন? যে কোনটি সত্য হলে x আর y এর মান পাওয়া যাবে। দেখো ক্যামাসুর বলছে x সমান কত ছিল? x সমান ছিল ডেল্টা 1 বাই ডেল্টা, y সমান ছিল ডেল্টা 2 বাই ডেল্টা, z সমান ছিল ডেল্টা 3 বাই ডেল্টা, এবং ডেল্টাটার মান নট ইকুয়াল টু 0 হলেই কিন্তু একমাত্র অনন্য সমাধান পাওয়া যায়। তো x আর y এর মান পাওয়া যাবে মানে কি? ডেল্টা মান নট ইকুয়াল টু 0, আর ডেল্টা মানে কি? ডেল্টা মানেই হচ্ছে x এবং y এর সহগ দিয়ে যে নির্ণায়কটা পাবো, অর্থাৎ x y এর সহগ দিয়ে a1 b1, তারপরটা হচ্ছে a2 b2, তার নির্ণায়কটা নট ইকুয়াল টু 0, অর্থাৎ ডেল্টার মান যে বার করবো সমান যদি নট ইকুয়াল টু 0 হয়, সেটাই হবে 0 হলে তবেই x ও y এর অনন্য মান পাওয়া যাবে, অর্থাৎ অ্যান্সার হলো এ নাম্বার। বাকিটি দেখো একটাও সত্য নয়,
যদি এ বিলংস টু আর এবং তিনটি সমীকরণ দেওয়া আছে সমমাত্রিক সমীকরণ, কারণ ধ্রুবক পদটা 0 আছে, তাই জন্য সমমাত্রিক সমীকরণ তিনটির অসংখ্য সমাধান থাকবে। তোমরা জানো সমমাত্রিক সমীকরণের দু রকম সমাধান থাকে, হয় অনন্য সমাধান, না হলে অসংখ্য সমাধান। তো অসংখ্য সমাধান থাকবে কখন থাকে অসংখ্য সমাধান? ডেল্টা ইকুয়াল টু 0 এবং তার সঙ্গে ডেল্টা 1, ডেল্টা 2, ডেল্টা 3 এদেরও মান যদি 0 হয় তবেই কিন্তু থাকবে অসংখ্য সমাধান। তো ডেল্টা 0 করা মানে কি? ডেল্টা 0 করা মানে কি? এক্স ওয়াই জেডের সহগগুলো নিয়ে যে নির্ণয় একটা পাবো সেটার মান 0। তো এই সমীকরণ তিনটিকে যদি তোমরা সাজিয়ে দেখো, তো এক্স প্লাস এ ওয়াই প্লাস 0z সমান 0। পরেরটা যদি সাজিয়ে দেখো 0x প্লাস ওয়াই প্লাস এ জেড সমান 0। তারপরটাকে সাজিয়ে দেখো ax প্লাস 0y প্লাস জেড সমান 0। এই তিনটি সমীকরণ। এখান থেকে ডেল্টার মান কত হবে? ডেল্টা সমান তারপরে 1a 0 0 1a a 0 1, এই হচ্ছে ডেল্টা। এখান থেকে তোমরা যদি ডেল্টার মানটা, এটা কি হতে হবে? ডেল্টা সমান 0 হতে হবে, তবেই তো অসংখ্য সমাধান পাবো। তো এই সমীকরণ থেকে এর মান বার করে নাও, কত হবে? 1 ইন্টু 1 মাইনাস 0 1 মাইনাস 0 মাইনাস এ ইন্টু কত হবে? 0 মাইনাস এ স্কোয়ার 0 মাইনাস এ স্কোয়ার সমান 0। দেখো এটা ইমপ্লাইজ করতে কত? 1 মাইনাস এ কিউব সমান 0। অতএব এ কিউব সমান 1 ইমপ্লাইজ করবে এ সমান 1। তো অ্যান্সার কত হলো? অ্যান্সার সি। অর্থাৎ ডেল্টার মান 0 করেই আমরা এর মান পেয়ে যাচ্ছি। অতএব ডেল্টা 1, ডেল্টা 2, ডেল্টা 3 এর মান 0 করে চেক করার কোনো দরকার নেই, যেহেতু এর মান প্রথমেই পেয়ে গেছি। অ্যান্সার সি। নেক্সট কোয়েশ্চেন 3 দেখো, ল্যামডা এর যে বাস্তব মানের জন্য এই তিনটি সমীকরণের কোনো সমাধান থাকবে না, তা হলো নিচে এবিসিডি এর মধ্যে কোনটি? অর্থাৎ ল্যামডা এর কোন মানের জন্য এই তিনটি সমীকরণের কোনো সমাধান থাকবে না। তো কোনো সমাধান থাকবে না তার শর্ত কী ছিল? এক নম্বর হচ্ছে ডেল্টা ইকুয়াল টু 0 হতে হবে, এবং ডেল্টা 1, ডেল্টা 2, ডেল্টা 3 এই তিনটির মধ্যে যে কোনো একটি নট ইকুয়াল টু 0 হতে হবে, তবেই কোনো সমাধান থাকবে না। তো দেখো ডেল্টা সমান কত হবে? ডেল্টা সমান এক্স ওয়াই জেডের সহগ। এক্সের সহগ দেখো 2 মাইনাস 1 2, 2 মাইনাস 1 2। এখানে পরেরটা দেখো 1 মাইনাস 2 1, 1 মাইনাস 2 1। তারপরটা দেখো 1 1 ল্যামডা, 1 1 ল্যামডা। তো ডেল্টা কী হতে হবে? ডেল্টা সমান 0 হতে হবে। এখান থেকে ল্যামডার মানটা বার করে নিত, কত হচ্ছে? তো কী করবো? মাইনাস 1-এর সাপেক্ষে এই দুটোকে 0 করেছি। মাইনাস 1 মাইনাস 2 1, 2 দিয়ে গুণ করে যোগ করেছি। তো 2 দিয়ে গুণ করলে মাইনাস 4, যোগ করলে মাইনাস 3, 2 দিয়ে গুণ করলে 2, যোগ করো 3, 2 দিয়ে গুণ করে যোগ করলে 0 হচ্ছে, 2 দিয়ে গুণ করলে মাইনাস 4 প্লাস 1 মাইনাস 3, 2 দিয়ে গুণ করো ল্যামডা প্লাস 2 ইকুয়াল টু 0। এবার দেখো মাইনাস 1-এর সাপেক্ষে ভেঙেছি, মাইনাস ইন্টু মাইনাস 1 ভাঙলে কত হবে? মাইনাস 3 ইন্টু ল্যামডা প্লাস 2 হলো, ইন্টু মাইনাস মাইনাসে প্লাস 9 সমান 0। মাইনাসে প্লাস হয়ে গেল, এদের গুণ করলে কত হবে? মাইনাস 3 ল্যামডা মাইনাস 6 প্লাস 9 সমান 0। ইমপ্লাস করবে কত? মাইনাস 3 ল্যামডা প্লাস 3 ইকুয়াল টু 0। ইমপ্লাস করবে মাইনাস 3 ল্যামডা সমান মাইনাস 3 ল্যামডা সমান 1। তো ল্যামডার মান কত পেলাম? 1। এবার সেই 1 বসিয়ে যে কোনো একটা যদি নন 0 হয়ে যায়, ধরো ডেল্টা 1ই বার করছি, ধরো ডেল্টা 1 বার করছি, বার করলে কত হবে? প্রথমটা বাদ, বাকি দুটো একই থাকবে। দেখো বাকি দুটো মাইনাস 1 মাইনাস 2 1 2 1, আর ল্যামডার মান তো 1 পেয়েছি, 1 বসিয়ে দিলাম ল্যামডার মান এখানে। এবার ডান দিকে বসাবো কত? 2 মাইনাস 4 4। এটা যদি নন 0 হয়ে যায় তবেই তো কোনো সমাধান থাকবে না। দেখো নন 0 হচ্ছে কিনা, একই রকমভাবে 0 করে নিই, 2 দিয়ে গুণ করে যোগ, তো 0 মাইনাস 1 মাইনাস 2 1 0। তো 2 দিয়ে গুণ করে যোগ করলে কত হবে? মাইনাস 8। 2 দিয়ে গুণ করলে 2 4 2 6, 2 দিয়ে গুণ করে যোগ অর্থাৎ
-3 2 দিয়ে গুণ করে যোগ 3 কত হচ্ছে মাইনাস মাইনাস 1 মানে প্লাস 1 হয়ে গেল ইন্টু মাইনাস 8 3 24 মাইনাস 24 মাইনাস প্লাস 6 3 18 সমান কত হলো -6 নট ইকুয়াল টু 0 পেলাম। তো অর্থাৎ ল্যামডার মান 1 বসিয়ে দিলাম, তো ডেল্টা 1 এর মান আমি নট ইকুয়াল টু 0 পেয়ে গেলাম। এবার আমাদের শর্ত ছিল যে কোনো তিনটের মধ্যে যদি একটা নন জিরো হয় তখনই আমরা বলতে পারবো এই সমীকরণ তিনটির কোনো সমাধান থাকবে না। এবং মানটা কী বেরোলো ল্যামডার মান বেরোলো 1 অর্থাৎ সি নাম্বার। তো এটা করে দেখতে হয় না বেশিরভাগই, এখানে যে ল্যামডার মান পেয়ে গেলে এখান থেকে তোমরা ডাইরেক্ট বলে দিতে পারো, এটা না দেখলেও চলবে। তো ভিডিওটি কেমন লাগছে, ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এখানেই থাক, নেক্সট ভিডিওতে আমি পরবর্তী এমসিকিউগুলো নিয়ে আসব। সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।